নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যে টপিকটা শুনলেই আমরা আঁতকে উঠব। পৃথিবীতে আরও একটি ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, আর আজকে আমাদের সেই ভয়ঙ্কর রোগটি নিয়েই আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো ডেঞ্জারাস ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া ডিজিজ, অর্থাৎ ভয়ঙ্কর মাংস ভক্ষক ব্যাকটেরিয়া রোগ, যা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর যা নিয়েই কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে পৃথিবীর বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞ বা বিজ্ঞানীদের। তো আজকের ভিডিওটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ যেহেতু রোগ আর রোগ মানে আমাদের জীবনের সাথে যুক্ত, আর আমাদের জীবন কোথাও যেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে পড়ে এই রোগের সামনে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের টপিক ডেঞ্জারাস ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া ডিজিজ, অর্থাৎ ভয়ঙ্কর মাংস ভক্ষক ব্যাকটেরিয়া রোগ। তো আজকের ভিডিও শুরু হলো। ডেঞ্জারাস ডিজিজ আউটব্রেক, একটা ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে পৃথিবীতে, যার নাম হচ্ছে ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া ডিজিজ, অর্থাৎ মাংস ভক্ষক ব্যাকটেরিয়া ডিজিজ। এতদিন আমরা জানতাম যে ব্যাকটেরিয়া আমাদের কোষে ইনফেকশন ঘটায়, কিন্তু এই ব্যাকটেরিয়াটার নামই হচ্ছে মাংস ভক্ষক ব্যাকটেরিয়া। একটা ছোট্ট ব্যাকটেরিয়া কীভাবে একটা শরীরের মাংস খাবে, সেটা শুনলেই আমরা আটকে উঠছি বা অবাক হয়ে যাচ্ছি। যত আমরা জানতে পারবো তত বিষয়টি আমাদের ক্লিয়ার হবে। আর এই রোগটাই নাকি বর্তমানে মানব জাতির জন্য একটা বিরাট বড় থ্রেট বা বিপদ হয়ে দাঁড়িয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এই ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে জাপানে। প্রায় 1000 জনেরও বেশি মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত। দিন দিন কিন্তু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই মুহূর্তে প্রায় 50 জন ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। আগামী দিন এই সংখ্যা আরও বাড়বে বলে সেদেশের বিজ্ঞানীরা বা ডাক্তাররা মনে করছে। এখন এই যে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছে, সেই জন্য জাপান সরকার গোটা জাপান জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। স্বাস্থ্য পরিষেবায় সমস্ত কর্মীদের ছুটি তারা বাতিল করেছে। তার সাথে জাপানে যেহেতু এই রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তার পাশাপাশি যে সমস্ত দেশগুলি আছে তারাও কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে। অন্যদিকে হু, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেও কিন্তু পৃথিবীর জন্য বা অন্যান্য দেশের জন্য এই রোগ নিয়ে একটি কড়া সতর্কতা জারি করেছে। অনেকে ভাবছে এই রোগটাই হয়তো পরবর্তী প্যান্ডেমিক নিয়ে আসতে চলেছে, আমাদের কোভিডের মতো। আর আমরা প্যান্ডেমিক শুনলেই আমরা ভাবি কতটা সেটা ভয়ঙ্কর, যে প্যান্ডেমিকে মানুষ অসহায় হয়ে পড়েছিল, যেখানে মৃত্যুর মিছিল আমরা দেখেছি, যেখানে আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম লকডাউনের জন্য। স্কুল কলেজ পরিবহন সমস্ত বন্ধ হয়ে গেছিল। তাই যখনই আমরা ভাবছি যে এই রোগটা প্যান্ডেমিক হতে পারে, আমাদের মনে কিন্তু সেই ভয়ঙ্কর কালো ছবি সামনে আসছে। অর্থাৎ এই রোগটাও যে আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেই রকমই কিন্তু চিন্তাভাবনা করছে আমাদের বিজ্ঞানীরা। এখন এই ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া কি, নামটাই কেমন অদ্ভুত। এই ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়ার মাধ্যমে যে রোগটা হয়, সেই রোগটার নাম হচ্ছে STSS, অর্থাৎ স্টেপটোকোক্কাল টক্সিক শোক সিন্ড্রোম। এটা একটা রেয়ার এবং ভয়ঙ্কর ব্যাকটেরিয়া, যার গ্রুপ হচ্ছে স্টেপটোকোকাস এ গ্রুপ, অর্থাৎ স্টেপটোকোকাস ব্যাকটেরিয়ার এ গ্রুপের একটি ব্যাকটেরিয়া, যা খুবই রেয়ার, প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে, কিন্তু যখনই এটা আক্রান্ত হয় এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাই সিভিয়ার বলা হয়েছে। এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে যদি কোনো ক্ষতস্থান বা উন্ডস থাকে, কিংবা কাটিং পার্ট কোনো জায়গায় কাটা থাকে, কিংবা আমাদের নাক বা মুখের মাধ্যমেও কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে। আর শরীরে প্রবেশ করার পর এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের মাংসকে খেয়ে নেয়। এখন একটা ছোট্ট ক্ষুদ্র আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া কীভাবে মানুষের শরীরের মাংস খাবে? অ্যাকচুয়ালি বিষয়টা একটু অন্য ধরনের। যখনই এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের কোষকে কিন্তু এটা আক্রান্ত করে, আর ইনফেকশনের জন্যই কিন্তু কোষটাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, এবং এই কোষ ধ্বংসের মাধ্যমেই সিস্টেম কিন্তু ভেঙে পড়ে। আর এর ফলেই আমাদের প্রত্যেকটি কলা বা টিস্যুতে যে রক্ত বাহের
রক্ত ফ্লোটা হয়, অর্থাৎ রক্ত প্রবাহ হয়, সেই রক্ত প্রবাহকে পুরোপুরি ব্লক করে দেয় এই ব্যাকটেরিয়া। আর তার ফলে যে মানুষের শরীরে এই ব্যাকটেরিয়া আক্রান্ত হয় সেই মানুষ 48 ঘন্টার মধ্যে কিন্তু মারা যায়। এখন এই ব্যাকটেরিয়া কীভাবে ছড়ায়? এই ব্যাকটেরিয়া মেনলি কি বললাম যে ক্ষতস্থান বা কাটিং পার্ট দিয়ে ছড়ায়। এছাড়াও আমাদের মুখ বা নাক দিয়ে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। তার সাথে যদি কোনো শরীরের কোনো অঙ্গে ইনফেকশান থাকে, আমরা সেটাকে অবহেলা করি, তাহলেও কিন্তু তার মাধ্যমে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়ে। এখন এই রোগের রিস্ক কাদের আছে বা কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি? প্রথম হচ্ছে লো ইমিউনিটি সিস্টেম, যে সমস্ত মানুষের অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তার সাথে উন্ডস অ্যান্ড কাট ইন বডি, যাদের শরীরে ক্ষত আছে কিংবা কোনো পার্ট কেটে গেছে। নেক্সট সবথেকে ভয়ঙ্কর বা রিস্ক হচ্ছে যাদের রিসেন্ট সার্জারি হয়েছে কিংবা কোনো ইনফেকশন হয়েছিল বড়সড়, সেখান থেকে তারা রিকভারি হয়েছে, তার ফলেও কিন্তু তারা রিকভারি হচ্ছিল, হঠাৎ করে এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তার সাথে ওল্ড পার্সন, চাইল্ড আর প্রেগনেন্ট মাদার, বৃদ্ধ মানুষ, আমাদের বাচ্চারা এবং গর্ভবতী মায়েরা, তাদের জন্য কিন্তু রিস্ক আছে, কারণ জানি তাদের অনাক্রমতা সিস্টেম বা ইমিউনিটি সিস্টেম কিন্তু অনেকটাই লো এবং তারা আক্রান্ত হয়ে পড়লে আমরা অসহায় হয়ে পড়ি। নেক্সট যারা মদ্যপান করে বা ধূমপান করে তাদের জন্য কিন্তু এই রোগ অনেকটাই রিস্কি। এমনকি যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ আগের থেকে হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার, সুগার, কিডনি রোগ আছে, তাদের জন্য কিন্তু এই রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বা এই ব্যাকটেরিয়া তাদের শরীরে সহজেই আক্রমণ চালাতে পারে। এখন এই রোগের সিমটমস কি? মেনলি এই রোগের সিমটমস হচ্ছে থ্রোট, গলায় যন্ত্রণা, মাসালস ব্যথা, মাসালের ব্যথা হবে, ব্রিদিং প্রবলেম হবে, শ্বাসকষ্ট হবে, তার সাথে বমি বমি ভাব হবে, আর ফিভার, জ্বর আসবে, ঠান্ডার মতো যে কাশি হতে পারে। তাছাড়াও ব্লাড প্রেশার সবসময় হাই থাকবে, বিপি হাই থাকবে, এমনকি হার্টবিট কিন্তু খুব ফাস্টলি বিট করবে। এই একাধিক হচ্ছে এই রোগের সিমটমস বা এই ব্যাকটেরিয়া ইনফেকশন হলে যে রোগটি হয় সেই তার সিমটমস। এখন এর ট্রিটমেন্ট কী আছে? মেনলি ট্রিটমেন্টটা নির্ভর করছে কখন ধরা পড়ছে। যদি ফার্স্ট স্টেজে বা একবার প্রাথমিক লেভেলে ধরা পড়ে তবেই কিন্তু ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। তখন ওই আক্রান্ত ব্যক্তিকে কী ট্রিটমেন্ট দেওয়া হয়? যেহেতু ব্যাকটেরিয়া, তাই একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়, তার সাথে তার শরীরকে সতেজ রাখার জন্য নর্মাল স্যালাইন বা এনএস দেওয়া হয়। এমনকি যদি দেখা যায় যে রোগটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার বডি পার্টকে বা ওই ইনফেক্টেড যে পার্টটা আছে, যেটা আক্রান্ত যে অংশটা আছে, সেই অংশটাকে সার্জারি করে রিমুভ করে দেয় ডাক্তাররা, যাতে মানুষটাকে বাঁচানো যায়। কিন্তু যদি সঠিক সময়ে বা আর্লি স্টেজে ধরা না পড়ে তাহলে কিন্তু এই রোগ থেকে কোনো মতেই বাঁচানো সম্ভব নয়, মৃত্যু অবশ্যম্ভাবী। সেই জন্য এই রোগটা কিন্তু ভয়ঙ্কর। মাত্র 48 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে। আর আমরা জানি 48 ঘন্টাটা একটা রোগীর যে চিকিৎসা, সেই চিকিৎসার ক্ষেত্রে খুবই কম সময়। এত কম সময়ে এফেক্টিভ চিকিৎসা করা কিন্তু খুবই কঠিন ডাক্তারবাবুদের কাছে। নেক্সট, তাহলে এই রোগ থেকে প্রিভেনশন কি? কীভাবে এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো? কীভাবে এই রোগ থেকে আমরা কীভাবে এই রোগের সংক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো? প্রথম হচ্ছে গ্রো ইমিউনিটি। আমাদের অনাক্রমতা সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে হবে, ন্যাচারালি বাড়াতে হবে ভালো ভালো খাবার খেয়ে, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার খেয়ে বাড়াতে হবে। ফুড আর ফল ও শাকসবজির পরিমাণ খাওয়া দাওয়াতে বাড়াতে হবে। যেমন কিছু কিছু খাবার আছে, যেমন নিম পাতা, যেমন ডাঁটা, এগুলো কিন্তু আমাদের শরীরের অনাক্রমতা বৃদ্ধি করে। এগুলো খেলে কিন্তু আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো, তার সাথে অন্যান্য রোগকেও কিন্তু আমরা আটকাতে পারবো। নেক্সট, ইউজ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার। বললাম এই রোগ মুখ বা নাকের মধ্য দিয়েও প্রবেশ করে, তাই অবশ্যই মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কোভিডের সময় কিন্তু আমরা এটা ব্যবহার করেছিলাম এবং এর সুদূর প্রসারী আমরা ফল পেয়েছিলাম। শুধু কোভিড নয়, একাধিক রোগকে কিন্তু আমরা আটকাতে পেরেছিলাম এই মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে। নেক্সট, মেডিকেল কেয়ার ফর উন্ড, কাটিং পার্ট অর ইনফেকশন পার্ট। যদি শরীরে ক্ষতস্থান থাকে বা কাটা স্থান থাকে বা কোনো ইনফেকশন পার্ট থাকে তাহলে সেটাকে অবশ্যই ডাক্তারিভাবে বা মেডিকেলভাবে তার কেয়ার নিতে হবে। সেটাকে মাঝে মাঝে ড্রেসিং করতে হবে, বিটাডিন দিতে হবে বা কোনো অয়েনমেন্ট দিতে হবে, তার সাথে সেটাকে ব্যান্ডেজ করে রাখতে হবে ও একদম তাকে অবহেলা করা চলবে না, কারণ এর মাধ্যমে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া, এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে।
নেক্সট কি, অ্যাভয়েড সুগার ফর দ্য সেক অফ উন্ডস। আমরা জানি আমাদের শরীরে যখন কোনো ক্ষত সৃষ্টি হয় বা কাটা যায় তখন আমরা কি করি, আমরা তখন বলি যে চিনিটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার ফলে কী হয়, আমাদের শরীরে ওই স্থানে পুঁজ জমে যেতে পারে বা ইনফেকশন বেড়ে যেতে পারে। তাই ইনফেকশন যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই ক্ষত বা এই কাটা স্থানকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছুদিন চিনিকে কম খেতে হবে। নেক্সট কি, স্পেশাল কেয়ার ফর চিলড্রেন, ওল্ড অ্যান্ড প্রেগনেন্ট মাদার। বললাম যে বৃদ্ধ মানুষরা, শিশুরা আর আমাদের প্রেগনেন্ট মাদাররা তাদের অনাক্রমতা সিস্টেম অনেকটাই কম বা ইমিউনিটি সিস্টেম অনেকটাই কম। আর তারা যদি ইনফেকশন হয়ে পড়ে, আর তারা যদি আক্রান্ত হয়ে পড়ে আমরা অসহায় হয়ে পড়ি। তাই তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার অবশ্যই নিতে হবে। নেক্সট, ডক্টরস অ্যাডভাইস ফর পোস্ট সার্জারিয়াল ইনফেকশন পেশেন্ট। যাদের কিছুদিন আগে সার্জারি হয়েছে কিংবা যাদের ইনফেকশন হয়েছিল তারা আস্তে আস্তে রিকভারি করছে, তাদের শরীরেও কিন্তু এই রোগ ঢুকে যেতে পারে। তাই তাদের জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। নেক্সট কি, অ্যাভয়েড অ্যালকোহল অ্যান্ড স্মোকিং। যারা মদ্যপান করে বা ধূমপান করে তাদের জন্য কিন্তু এই ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা সবথেকে বেশি। তাই অবশ্যই মদ্যপান আর ধূমপানকে ছাড়তে হবে। নেক্সট কি, অ্যাভয়েড সিমটমস মেডিকেল হেল্প ফর ডক্টরস অ্যান্ড হসপিটাল। যদি এই সমস্ত সিমটমসগুলো কোনো মানুষের শরীরে দেখতে পাওয়া যায় তাহলে আর অবহেলা করা চলবে না, অবশ্যই হসপিটালে বা ডাক্তারখানায় যেতে হবে। কারণ আমরা জানি এই রোগের চিকিৎসা একমাত্র সম্ভব যদি আমরা আর্লি স্টেজে ধরা পড়ে। আর্লি স্টেজে যদি ধরা না পড়ে, যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু আমাদের জীবন বাঁচবে না, আমরা পুরোপুরি মায়ের ভোগে যাব। ডাক্তারের মতো ভগবানও কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না। অতএব অবশ্যই অবহেলা নয়, সঙ্গে সঙ্গে চিকিৎসা করাতে হবে। নেক্সট কি, নো প্যানিক, স্প্রেড অ্যাওয়ারনেস। কোনো প্যানিক ছড়ানো চলবে না, শুধুমাত্র অ্যাওয়ারনেস ছড়াতে হবে। আমাদের পাশে আমাদের ফ্ল্যাটে, আমাদের পাড়ায়, আমাদের কলোনিতে মানুষকে সচেতন করতে হবে যে যেভাবে পারবে। কেউ সোশ্যাল মিডিয়ায় সচেতন করতে পারে কিংবা কেউ পাড়ার মোড়ে মানুষকে বলেও সচেতন করতে পারে। এগুলোই হচ্ছে এই রোগ থেকে বাঁচার প্রিভেনশনের উপায়। এখন আমরা ভারতীয়, আমাদের এই মুহূর্তে কী করা উচিত? মনে রাখতে হবে ভারতের কিন্তু এই মুহূর্তে কোনো ভয় নেই, কারণ রোগটি আছে জাপানে। যদিও হু কিন্তু ভারত সহ বিভিন্ন দেশের জন্য কিন্তু সতর্কতা জারি করেছে, এমনকি ভারত সরকারও কিন্তু এই বিষয়টার উপরে নজর রাখছে। তো যেহেতু রোগটা এই মুহূর্তে জাপানে সীমাবদ্ধ, তাই আমাদের কোনো ভয় নেই এই মুহূর্তে, আমাদের লকডাউনেরও ভয় নেই। আর এই মুহূর্তে এটা প্যান্ডেমিক কিনা বলা যাচ্ছে না, তার জন্য আরও 2-3 মাস আমাদেরকে দেখতে হবে রোগটা কীভাবে অগ্রসর হচ্ছে। তবে ভারত সরকারের এই মুহূর্তে যেটা করা উচিত, যেটা হলো যারা এই মুহূর্তে জাপান থেকে ফিরছে তাদের জন্য একটা স্পেশাল স্টেপ নেওয়া উচিত, তাদেরকে টেস্ট করা উচিত এবং তাদেরকে পৃথক করা উচিত। তাহলে এই বাইরে থেকে যখন রোগ প্লেনে চড়ে আমাদের দেশে আসে তখন আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু রোগ বিদেশ থেকে আনতে চায় না, তারা কিন্তু তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর বিদেশ থেকে বড় লোকেরা কিন্তু এই রোগ নিয়ে আসে। তাই সরকারের উচিত যারা জাপান থেকে ফিরছে তাদের জন্য স্পেশাল স্টেপ নেওয়া, তাদেরকে পৃথকীকরণ এবং স্টেপ নেওয়া। এই মুহূর্তে আমাদের মতো সাধারণ মানুষের কী উচিত, সরকার কি বলছে সেদিকে নজর রাখা, এমনকি হু কি নোটিশ দিচ্ছে তার উপর নজর রাখা। তার সাথে জাপানে এই রোগ কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিংবা অন্য অন্য দেশে ছড়াচ্ছে কিনা তার উপরও কিন্তু নজর রাখা। তার সাথে এই প্রিভেনশনগুলো আমাদের মেনটেন করা, মেনলি আমাদের গ্রো ইমিউনিটি, আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়ানো, যার ফলে এই রোগটা তো দূরের কথা, অন্যান্য রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি মিলতে পারি বা আমরা শক্ত একটা সিস্টেম তৈরি করতে পারি। তার সাথে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা, এর ফলে অন্য রোগ থেকে আমাদের সংক্রমণের পরিমাণ কম হবে। তার সাথে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, এগুলো কিন্তু আমরা করতেই পারি। এই রোগ না এলেও আমরা অন্য রোগের জন্য এটা আমাদের খুব এফেক্টিভ হবে। তাই এই মুহূর্তে কোনো ভয় না করে, কোনো প্যানিক না ছড়িয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং নজর রাখতে হবে আগামী দিনে কী ঘটছে। এই হলো আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।